একবার এক মেয়র আসে, একবার তেজগাঁর বাস স্ট্যান্ড উঠেই ফেলে, উনি চলে গেছে, এটা আবার আগের মতো হয়ে গেছে। আবার আরেক মেয়র আসছে, উনি ওই অনেক বাড়িঘরও ভাঙছে খাল উদ্ধার করার জন্য, 2-4টা বাড়ি ভাঙছে, এরপর খাল উদ্ধার হয়ে গেছে। আসলে কোনো কাজ নেই, সাধারণ মানুষের অসুবিধা। প্রথম কথা, আপনি এই যে যখন মাটি ভরাট করে বাড়ি বানায়, তখন সরকারের সংস্থাগুলো কোথায় ছিল? আপনি যেখানে 4তলা বিল্ডিং হওয়া দরকার, বিল্ডিং ভাঙ্গে আবার 10তলা করেন, 10তলা বিল্ডিং আবার ভাঙলে 20তলা করেন। দেশের সম্পদ নষ্ট হচ্ছে না? যাদের দূরদর্শিতা নাই, সেই জন্য এইসব টাউন প্ল্যানাররাই এই দেশকে সর্বনাশ করছে। ওল্ড ঢাকাতে যান, কোনো কোনো রাস্তায় 2টা গাড়ি পাস হয় না, হেঁটে যায় বাসা উঠতে হবে। এখন যারা পুরানো বাপ দাদাদের ভিটা কেউ ছাড়তেও পারে না, ওইখানেই থাকে, ওইখানেই ব্যবসা বাণিজ্য করে, ওইখান থেকে পড়াশোনা করে এদিকে আসা। তো নতুন ঢাকা হলো গ্রিন রোড। আমরা কি করলাম, গ্রিন রোডকে আবার ওল্ড ঢাকা বানাইলাম। আমরা এরপরে হলো ধানমন্ডি, সব সুন্দর সুন্দর তলা বাড়ি, রাস্তাঘাট ভালো আছে। হ্যাঁ, আমরা এরপরে কী করলাম, ধানমন্ডিরে ওল্ড ঢাকা বানাইতে চেষ্টা করতেছি। প্রথমে 4তলা, পরে 6তলা, এখন 10তলা, 20তলা। এরপরে আপনি বনানী আসেন, বাড়িধারা যান, গুলশান যান, সব সুন্দর সুন্দর তলা বাড়ি। এরপরে 4তলার পারমিশন দিল, এরপর 6তলা, এখন বলছে না 10তলা, কোনো কোনো ক্ষেত্রে 20তলা, 40তলাও পারমিশন আছে। আপনার একজন ইঞ্জিনিয়ারকে বললাম, কেন এখন আমরা 14তলা করতে পারবো, কোনো সমস্যা নেই। আমি 14তলা করলে 28টা ফ্যামিলি থাকবো, কারণ রাস্তা তো 30 ফিটের বেশি না। কোত্থেকে পানি পাবেন, কোত্থেকে সুয়ারেজ হবে, এটা কিছু হবে। তাহলে কি দাঁড়ালো, আমরা ঢাকা শহরটাকে ওল্ড টাউনের আদলেই গড়ে ফেললাম। আপনি যেখানে 4তলা বিল্ডিং হওয়া দরকার, বিল্ডিং ভাঙ্গে আবার 10তলা করেন, 10তলা বিল্ডিং আবার ভাঙলে 20তলা করেন। দেশের সম্পদ নষ্ট হচ্ছে না? আমরা কেন শহরটাকে উপরের দিকে না যাইয়া সাইডের দিকে যেতাম? আমরা সাভারের দিকে যেতে পারি, আরিসার দিকে যেতে পারি, ছোটো করে টাউন করতে পারি, নদীগুলোর পাশে সুন্দর টাউন করতে পারতাম। এগুলো না করে আমরা শহরটাকে শুধু বিল্ডিং বানাই বড় করছি কেন? আমাদের আর্কিটেক্ট, আমাদের ইঞ্জিনিয়ার, আমাদের টাউন প্ল্যানার চিন্তা করতে হবে যে 100 বছর পরে এই ঢাকার পরিধি হবে 3 কোটি লোকের। তাহলে আমরা ওইভাবেই এক্সপানশন করা হচ্ছে, এইদিকে মেঘনা, ওইদিকে যমুনা, পদ্মা, তাহলে বিশাল বড় একটা ছোট ছোট টাউন হিসাবে আসবে। আর এখন যে মেট্রো রেলের মতো এরকম মেট্রো রেল করে দিয়ে সবাই এসে ঢাকা অফিস করবে। 1তলা বিল্ডিং 2তলা করা, 2তলা 4তলা করা, 4তলাকে 10তলা, 10তলা 20তলা করা। দেশের সম্পদ নষ্ট হচ্ছে না? কেন আমাদের দূরদর্শিতা নাই? এখানে আপনার প্রথমে তেজগাঁ ছিল, পরে আমাদের বর্তমান এয়ারপোর্ট হয়েছে। এই এয়ারপোর্টে যাই আপনার আশেপাশে, সে এয়ারপোর্টের চারপাশে হলো উত্তরা, সেখানে কততলা বিল্ডিং করলেন। আমাদের একটা এয়ারপোর্টই আছে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সেখানে রুটগুলোর কী অবস্থা শুনেন। এখানে ঢাকা শেরাটন নিয়ে অনেক প্রশ্ন উঠছে, অনেকবার পেপারে আসছে। মাইল স্ট্রিটের যদি ওইখানে এরকম থাকাতে, তাহলে পারমিশন পাইল কেন ওইখানে? যার ফ্যামিলি 2টা সন্তান চলে গেছে, একটা সন্তান চলে গেছে, তার কোনো সন্তান নাই, সে বুঝে কী অবস্থা। এখানে সত্য কথা বলতে কি, যদি আমার পার্সোনাল ওপিনিয়ন চান, আমরা তো এগুলো বললে তো গালিগালাজ করবেন, বড় বড় মানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন আপনারা, সাংবাদিকরা যারা শুনবে। এইসব দোষ হচ্ছে টাউন প্ল্যানারের। যাদের দূরদর্শিতা নাই, সেই জন্য এইসব টাউন প্ল্যানাররাই এই দেশকে সর্বনাশ করছে। আমরা একটা কথা বলি, আমি বহু আগে একটা বই পড়েছিলাম, তো উনি ছিল সায়েন্স ফিকশনের লেখক, কিন্তু উনি সবসময় টেলিফোন নিয়ে চিন্তা করতো। উনি শ্রীলঙ্কা থেকে বহু লেখা লিখছে, বহু পড়াশোনা করছে। ওনাই করতো কি, যখন কোনো টেলিকমিউনিকেশনের বড় কনফারেন্স হতো, তখন ওনাকে সাথে নিয়ে যেত, ওনাকে ওই মিটিংয়ে রাখতো, বলতো যে কী চিন্তা করেন আগামী টেলিফোনটা কেমন হবে। তো 70-এর দিকে উনি ফোরকাস্ট করছে যে আগামী দিনে টেলিফোন মানুষ হাতে আসবে। আমি তখন বাইরে থাকতাম, আরও হাসাহাসি করলাম, আরে হাতে গুললে অফিসে টেলিফোন আসবে, কিন্তু আমাদের মাথায় তো আসে না মোবাইল ফোন আসবে। আলটিমেটলি কী হলো, যে একজন সায়েন্স ফিকশন লেখক সে চিন্তা করতে পারে। এখন এখানে ব্যবসায়ী আছে, অন্য
অন্য প্রফেশনাল লোক আসছে যারা টাউনে চলতে সিটিতে চলতে যে অসুবিধা করে, সেসব লোক কমিটিতে আছে কিনা জানি না। আমার মনে হয় ওই জাতীয় লোক কমিটিতে থাকলে তাদের অসুবিধা গেলে বললে তারা প্ল্যান করতে পারবে, সেইটা প্ল্যান হয়নি। একবার এক মেয়র আসে, একবার তেজগাঁর বাস স্ট্যান্ড উঠেই ফেলে, উনি চলে গেছে, এটা আবার আগের মতো হয়ে গেছে। আবার আরেক মেয়র আসছে, উনি ওই অনেক বাড়িঘরও ভাঙছে খাল উদ্ধার করার জন্য, 2-4টা বাড়ি ভাঙছে, এরপর খাল উদ্ধার হয়ে গেছে। আসলে কোনো কাজ নেই, সাধারণ মানুষের অসুবিধা। প্রথম কথা, আপনি এই যে যখন মাটি ভরাট করে বাড়ি বানায়, তখন সরকারের সংস্থাগুলো কোথায় ছিল? আপনি ধলেশ্বরী নদী দেখেন, অর্ধেক নদী ভরাই ফেলছে। তো ওনারা সরকারি লোক দেখে না? ইউনিয়ন কাউন্সিল নাই, থানা কাউন্সিল নাই, ডিসি নাই, সবাই তো আছে, কিন্তু কোনো অ্যাকশান নাই। যখন এখানে বাড়িঘর হইব তখন ভাঙতে যাব কোর্টের অর্ডার নিয়ে। তাহলে মূলত হচ্ছে টাউন প্ল্যানিংটা। এখানে এত বড় একটা তেজগাঁ এয়ারপোর্ট আছে, বা যদি প্রশিক্ষণ বিমান থাকতে পারে, তার দূরে কোথাও নিয়ে যাবে। এখন অনেকে পাইলটের দোষ দিচ্ছে, আমি মনে করি না পাইলটের কোনো দোষ না। 9 বছর সে ফ্লাই করছে, অতএব হি ইজ এক্সপার্ট, তাকে অনেকভাবে সে অনেক ট্রেনিং প্রাপ্ত হয়েছে। এখানে দুই রকম হতে পারে, হয়তো যে চেক লিস্টে যাইয়া হয়তো কোনো গাফলতি থাকতে পারে, হয়তো ভুলে করেনি বা ইচ্ছাকৃত করেনি, এটা আমি জানি না। এটা যখন যারা এটা নিয়ে তদারকি করবে, ইন্সপেকশন করবে, তারা হয়তো বুঝতে পারবে আসলে কী ঘটনা ঘটছে। অথবা ওই যে কন্ট্রোল টাওয়ারের সাথে ওনার সাথে কী কথাবার্তা হয়েছে, সেই জিনিসগুলো পাবলিকলি আসবে কিনা সেটাও আমরা জানি না। এগুলো তো যারা এক্সপার্ট তারা বলতে পারবে। কিন্তু আমরা সাধারণ মানুষরা বুঝতে পারি যে উঠার সাথে সাথে যদি ত্রুটি ধরা পড়ে, তাহলে তৎক্ষণাৎ নামা উচিত ছিল, বা উনি চেষ্টা করছে কোনো খোলা মোটরে নামা। মাইলস্টোনের পাশেই কিন্তু একটা নদী আছে, খোলা মাঠ আছে, হয়তো ওইখানে যেতে চাইছে, হয়তো যেতে পারেনি। আমার ধারণা এটা কোনো, আমি আই ক্যান ফোরসি এনিথিং। মানুষ যখন বিপদে পড়ে কত কিছু না চেষ্টা করে, সে তো দেখছে তার যান শেষ হয়ে যাচ্ছে। তো আমি একটা জিনিস বলতে পারি, চেক লিস্টে সেখানে কার গাফলতি আছে কিনা সে দেখা উচিত, অথবা সে ঠিক করেছে ঠিক হয়নি সেটাও বুঝতে। অনেক সময় মনে করি ঠিক হয়ে চলে যাবে, অনেক চলে যায় না। গতকালে একটা প্লেন বিমানের চাকার উপরে কথা হয়েছে, তারা ওই চাকা নিয়েই উনি যুদ্ধে নামছে, কিন্তু চাকা ছাড়া উনি আর উঠবেন না। তো এখন যখন ক্যাপ্টেনে বুঝে যে আমার এটা অসুবিধা আছে, সে বললে সেটা তাৎক্ষণিক একটা রিমেডি আসবে বা সলিউশন আসবে। এখন এখানে তো সেটা বুঝতে পারেনি। চেক লিস্টের পরে তো সে উড়াল দিয়েছে, উড়াল দেওয়ার পরেই তো সে বিপদে পড়ে গেছে। কার দৌড় দিবেন এখানে? উই ডোন্ট নো, সিম্পলি উই ডোন্ট নো। আমরা বুঝি অনেকগুলো শিশু মারা গেছে, অনেক টিচার মারা গেছে, আর যারা বেঁচে থাকবে তারা সারা জীবন ট্রমা নিয়েই বেঁচে থাকবে, তাদের খোঁজও কেউ নেবে না। ইলেকশনটাই করতে পারছে, একসাথে হইতে পারতেছে না টু সার্ভ দ্য নেশন। বানুটি যে কী করবো ওনারা? যত তাড়াতাড়ি এই এনজিওমারকে উপদেশে বাদ দিয়ে ইলেকশন হবে, মন্ত্রী হবে, মানতে, তাহলে আমাদের সার্ভ হবে। ওনারা আমাদের কথা চিন্তা করে নাকি? শত ফ্যাক্টরি বন্ধ, শত ফলান বেকার হয়ে যাচ্ছে, ঢাকা শহরে টু লেট হচ্ছে সব জায়গায়, কেউ ঢাকা শহরে থাকতে পারতেছে না। কোনো বাণীর যে চেহারা দিলে কী করে? এই জন্য বলছি আমার এইসব প্রশ্ন উত্তর দেবেন, ওর পছন্দ হবে না। দে আর নট সার্ভিং দ্য নেশন। তাদের কোনো জায়গায় সমঝোতা করতে হবে, তাহলে যে আমরা সার্ভিস পাবো। আপনারা তো আরও কয়েকবার ইন্টারভিউতে বলছি, ভুটান যান, মালদ্বীপ যান, শ্রীলঙ্কা যান, এবং ইন্ডিয়া যান, পাশের দেশে, সেখানেও গণতন্ত্র বলে কিছু আছে। আপনার দেশে নাই কেন? আপনার দেশে নাই আপনাদের জন্যে। আপনারা একত্র হইতে পারেন না, আপনারা একে অন্যকে টলারেট করতে পারেন না। হ্যাঁ, নতুন পার্টি এসে বলে যে ওদেরকে উড়াইয়ে দেবো। আমরা ছোটোবেলায় শুনছি কোন দিনকার বইটা কি বাদারকা প্রসাদ। আপনি জ্ঞান অর্জন করেন, মানুষের সার্ভিস দেওয়ার প্র্যাকটিস করেন, তাহলে পলিটিশিয়ান হন।